নমস্কার প্রত্যেককে। আর একটা এডুকেশনাল ভিডিও নিয়ে আমরা চলে এলাম রাত্রি 10টা 10, যেটা আমাদের কমিটমেন্ট যে আমরা একটা করে এডুকেশনাল ভিডিও অবশ্যই আমরা এটা দেব এখানে WBPSC ওয়ালার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, এবং যে টপিকগুলো তোমাদের আগামী দিনের পরীক্ষায় অনেকটাই হেল্প করবে, শুধুমাত্র অবজেক্টিভ পার্টে নয়, ডেসক্রিপটিভ পার্টে। হ্যাঁ, আজকে আমরা এখানে আলোচনা করব আর্জেন্টিনা কি প্যারিস এগ্রিমেন্ট থেকে বেরিয়ে যাচ্ছে, কি ভাবছে আর্জেন্টিনা, এটা নিয়েই হচ্ছে আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু। প্যারিস এগ্রিমেন্ট কি, বিশ্ব জলবায়ু সংক্রান্ত সম্মেলন কি, এই সমস্ত কিছু আজকে আমরা এই ছোট্ট একটা ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করব অবশ্যই তোমাদের ভালো লাগবে। চলো তাহলে শুরু করি আজকের টপিক, যে আর্জেন্টিনা কি প্যারিস এগ্রিমেন্ট থেকে বেরিয়ে যাচ্ছে। কিন্তু তার আগে যেটা বলে নেওয়া দরকার, যে আমাদের এখানে অনেকগুলো কোর্স চলছে, এসএসসি পিএসসি বিভিন্ন ধরনের কোর্স চলছে। তো সেই কোর্সগুলোর দিকে তাকিয়ে যদি কেউ এখনো পর্যন্ত মনে করো যে অ্যাডমিশন নেবে, তাহলে এখানে প্রত্যেকটা কোর্সের নাম এবং তাদের প্রাইস ট্যাগ বলা আছে। যার যেমন দরকার সেই মতো করে অবশ্যই নিয়ে নিতে পারো। আমাদের ক্লাস কিন্তু ফুল ফ্লেজে চলছে, শুধু ক্লাস নয়, তার সঙ্গে কিন্তু ক্লাস কমপ্লিট হয়ে গেলে আমাদের প্র্যাকটিস সেশনও কিন্তু জোর কদমে চলছে। তাই দেরি না করে নিজের পছন্দমতো ব্যাচে সিলেকশন করে নাও। তাহলে এরপর আমরা চলে আসবো আমাদের মূল টপিকে, যে আর্জেন্টিনা কি প্যারিস এগ্রিমেন্ট থেকে বেরিয়ে যাচ্ছে। প্যারিস এগ্রিমেন্ট কি, কি বৃত্তান্ত, সবই আমরা আজকের এই ভিডিওতে দেখব। তো চলো, তো প্রথমেই বক্তব্যটা হচ্ছে কি না, আর্জেন্টিনার যে প্রেসিডেন্ট জেভিয়ার মিলি, ইনি সাধারণত এই প্যারিস এগ্রিমেন্ট বলো বা ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স বলো, এগুলোতে খুব বেশি বিশ্বাস করেন না। এটা প্রথমে একটু জেনে রাখতে হবে। ইনি এনার বক্তব্য অনুযায়ী কি বলেছে না, ইনি প্যারিস এগ্রিমেন্ট থেকে হয়তো বেরিয়ে যাচ্ছেন, এবং তার জন্যই এই COP29 যে ক্লাইমেট ওরিয়েন্টেড কনফারেন্সটা হয়ে গেল বাকুতে, সেখানেও বলতে পারো তার প্রতিনিধি কিন্তু পাঠায়নি। তাহলে এটা যদি সত্যি সত্যি হয়ে থাকে, তাহলে কিন্তু আগামী দেশগুলোর ক্ষেত্রে কিন্তু এটা একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ইনি উল্লেখ করেছেন, বা এনার এই বেরিয়ে যাওয়া বা এনার এই COP29 পার্টিসিপেট না করাটা অনেকটা সেই ডোনাল্ড ট্রাম্পের প্যারিস এগ্রিমেন্টে দ্বিতীয়বার যে উইথড্র করে নেওয়ার ঘটনার সঙ্গে অনেকটা মিল পাওয়া যায়। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পও বলতে পারো কিন্তু প্যারিস এগ্রিমেন্ট থেকে বেরিয়ে গেছিল, যদিও এই দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্প কিন্তু আবার প্যারিস এগ্রিমেন্টে আসবে বলে চিন্তা ভাবনা করছে। ওকে, বিশ্বে বলতে পারো প্রেশারের রেসপেক্টেই বলো বা যাই বলো, প্যারিস এগ্রিমেন্টে পুনরায় আমেরিকা ফিরবে। তো আমরা পরবর্তী পদক্ষেপে দেখব যে প্যারিস এগ্রিমেন্টটা কি, চুক্তিটা কি। তো প্রথমেই জেনে রাখতে হবে যে এটাকে অ্যাডপ্ট করা হয় কবে না, ডিসেম্বর 2015-তে COP21 সম্মেলনে। তাহলে COP21 সম্মেলনে বলতে পারো প্যারিস এগ্রিমেন্টকে কি না অ্যাডপ্ট করা হয়। এটা হচ্ছে ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের আন্ডারে একটা যুগান্তকারী বলতে পারো একটা সন্ধি। ওকে, ল্যান্ডমার্ক ইন্টারন্যাশনাল ট্রিটি হিসেবে কাউন্ট হয় এটা। It seeks to unite nation in combating climate change and adapting to its impact. এবং এই চুক্তির ফলে কিনা পৃথিবীতে যত দেশ আছে তাদেরকে একত্রিত করে হচ্ছে এই চুক্তিটা, যাতে কিনা এই কার্বনের এমিশনের পরিমাণ কমিয়ে আনা যায়। আর the agreement require member country to submit and update their nationally determined contribution. অর্থাৎ এই এগ্রিমেন্ট অনুযায়ী যে সমস্ত দেশ যারা পার্টিসিপেট করেছে প্রত্যেকের একটা কিনা টার্গেট ফিক্স করে দেওয়া হয়েছে, যে নিজের মতো করে টার্গেট ফিক্স করো, এবং সেই টার্গেটের রিপোর্ট অতি অবশ্যই সাবমিট করতে হবে তোমাকে এখানে, এবং সেই রিপোর্টটা হবে কিন্তু 5 বছরের মধ্যে। Eventually the determined contribution by 5 years with each update reflecting greater ambition as outlined by UNFCCC। তাহলে ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের যে টার্গেট বেঁধে দেওয়া আছে, সেটা তো একবারে যাওয়া পসিবল নয়। তাই প্রত্যেকটা দেশ কি করবে, নিজের নিজের মতো করে টার্গেট ফিক্স করবে, এবং সেটা 5 বছরের মধ্যে সেই টার্গেটটাকে অ্যাচিভ করতে হবে, এবং তার রিপোর্টটা সাবমিট করতে হবে কোথায় না এখানে, যাতে মেন যে টার্গেটটা আছে কার্বনের এমিশন কমিয়ে আনার, সেই টার্গেটটা রিচ করা যায়। এটাই হচ্ছে এর মেন চুক্তি। কিন্তু বক্তব্য তুমি বলতেই পারো এই চুক্তিটার উদ্দেশ্য কি, চুক্তিটার উদ্দেশ্যটা কি। তাহলে উদ্দেশ্য জানতে গেলে আমাদেরকে জেনে নিতে হবে কি না 3টে বেসিক্যালি পয়েন্ট। এক হচ্ছে লিমিট গ্লোবাল ওয়ার্মিং,
এনহ্যান্স অ্যাডাপ্টিভিটি ক্যাপাসিটি আর ফাইন্যান্সিয়াল সাপোর্ট। তাহলে লিমিট গ্লোবাল ওয়ার্মিং কি না, আমাদের মূল টার্গেট হচ্ছে কি না টেম্পারেচারকে কমিয়ে আনা, 2 ডিগ্রি টেম্পারেচারকে কমিয়ে আনতে হবে, কিন্তু 2 ডিগ্রিকে টার্গেট করলে আমরা হয়তো 1.5 ডিগ্রিতে পৌঁছতে পারবো। তো 1.5 ডিগ্রিও যদি সামগ্রিকভাবে টেম্পারেচার কমিয়ে আনা যায় সেটাও বলতে পারো কিনা অনেকটাই এফেক্ট করবে এর ওপরে। এছাড়া কি না জলবায়ু প্রভাব মোকাবিলা করার জন্য দেশগুলোকে আরো শক্তিশালী হতে হবে, সেটা ফাইন্যান্সিয়ালি হতে হবে, সেটা একত্রিত হতে হবে, তবে গিয়ে কিন্তু এই জলবায়ু সংক্রান্ত যা প্রবলেম সেটাকে তুমি আটকাতে পারবে। আর 3 নম্বর উদ্দেশ্য কি না প্রতিটা যে সমস্ত ডেভেলপ কান্ট্রি আছে প্রত্যেকটা ডেভেলপ কান্ট্রিকে প্যারিস চুক্তি অনুযায়ী বলা হয়েছিল যে 2020 সালের মধ্যে অন্তত একটা 100 মিলিয়নের ফান্ড তৈরি করা, mobilize at least 100 billion annually by 2020 to assist developing country in climate action। অর্থাৎ জলবায়ু কর্মকাণ্ডে উন্নয়নশীল দেশগুলিকে সহায়তা করতে 2020 সালের মধ্যে কত টাকা না কমপক্ষে প্রায় 100 বিলিয়ন টাকা বলতে পারো কিন্তু এখানে ফান্ড করার কথা বলা হয়েছে। কারণ প্রচুর খরচা, তাই না, প্রচুর খরচা, আজ বললে কাল হবে না, অনেক কিছু চেঞ্জ করতে হবে, তার জন্য একটা ফান্ড দরকার, সেই ফান্ডটা তৈরি করার কথা বলা হয়েছে এখানে। তাহলে প্রাথমিক উদ্দেশ্যের পরে আমরা দেখব কি আমরা অ্যাচিভমেন্ট কি অর্জন করলাম। তাহলে আমাদের উদ্দেশ্য কি আমরা বললাম প্যারিস এগ্রিমেন্টটা কেন হয়েছিল দেখলাম। এবার আদেও কি আমরা অ্যাচিভ করতে পেরেছি, বা যদি পেরে থাকি যা যা বলেছিলাম তার কত % করেছি। তাহলে এক হচ্ছে কি না প্রথম অ্যাচিভমেন্টের মধ্যে কি আছে না ব্রড পার্টিসিপেশন, মানে বলতে পারো পৃথিবীতে প্রায় 190টা দেশ যারা কিনা ইকোনমিক্যালি অনেকটা স্ট্রং বলতে পারো, বা বলতে পারো কিনা যাদের শিল্প ব্যবসা বাণিজ্য প্রচুর রয়েছে, বা যারা প্রচুর পরিমাণে কার্বন এমিট করে, এরকম দেশ যারা কিনা প্রত্যেকে বলতে পারো কম বেশি কিন্তু এই সম্মেলনে বা এই এগ্রিমেন্টে পার্টিসিপেট করেছে। তাহলে এটা একটা মেজর অ্যাচিভমেন্ট। আচ্ছা নেক্সট কি আছে গ্লোবাল কমিটমেন্ট কি বলেছে, কান্ট্রি সাবমিটেড আউটলাইন দেয়ার ক্লাইমেট অ্যাকশন প্ল্যান। তাহলে প্রত্যেকটা দেশ কিনা তাদের নিজস্ব যে ক্লাইমেট অ্যাকশন প্ল্যান তার একটা আউটলাইন সাবমিট করেছে। তাহলে এটা একটা অ্যাচিভমেন্ট যে ভারত এই বছর এতটা টার্গেট করছে, বা আগামী 5 বছরে এতটা কমিয়ে আনবে এটা টার্গেট করেছে, বা এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে ভারত কি করছে না কি কি চেঞ্জেস আনছে। এই যে এখন আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া গ্রিন এনার্জির দিকে বেশি করে ঝুঁকেছে, তো এটাও কিন্তু বলতে পারো এরই একটা এফেক্ট। ওকে, এটাও কিন্তু বলতে পারো এরই একটা এফেক্ট। সোলার এনার্জির দিকে আমরা অল্টারনেটিভ এনার্জির দিকে আমরা ঝুঁকছি, কয়লা পুড়িয়ে সেখান থেকে বলতে পারো যে আমরা বিদ্যুৎ এতদিন নিয়ে আসতাম, তার ফলে যে এমিশন হতো সেই জায়গাটা থেকে আমরা আস্তে আস্তে কিন্তু সরে আসছি এবং অল্টারনেটিভ এনার্জির দিকে কিন্তু আমরা ঝুঁকছি। তো এটার পিছনে অন্যতম কি না বলতে পারো এই ক্লাইমেট চেঞ্জ যে কনফারেন্স বা প্যারিস এগ্রিমেন্ট সেটার একটা অন্যতম কারণ। এছাড়া গ্রিন টেকনোলজি গ্রোথ কি বলছে না এনকারেজ আ গ্লোবাল শিফট টুয়ার্ডস রিনিউয়েবল এনার্জি অ্যান্ড সাস্টেনেবল প্র্যাকটিস। তাহলে দেখো এই পয়েন্টটাই একটুখানি বলছিলাম যে এই পয়েন্টের দিকে তাকিয়ে কিন্তু বলতে পারো ইন্ডিয়া পরবর্তী পদক্ষেপ করছে। তো ঠিক সেই রকমই প্রত্যেকটা দেশের নিজস্ব আউটলাইন আছে, তারা কিভাবে কি করবে তার একটা পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাগুলো কিন্তু বলতে পারো অ্যাচিভমেন্টের মধ্যেই পড়ছে। এরপর তাহলে অ্যাচিভমেন্ট যখন হলো তাহলে যে কোনো জিনিস যখন হয় তার একটা ভালো দিক মন্দ দিক থাকে, সেটা জানায় কারা, যারা ক্রিটিসাইজ করে, সমালোচক যারা, তাই না। সমালোচকদের যে সমস্ত সমালোচনা থাকে সেখান থেকে গঠনমূলক সমালোচনা থেকে ভালো জিনিস নেওয়া যায়। হয়তো আমি কিছু মিস করে গেছি, কেউ একটা সমালোচনার মাধ্যমে আমাকে সেটাকে বুঝিয়ে দিল যে এটা করলে আরেকটু ভালো হবে, তাই না। তাহলে ক্রিটিসিজম কি আছে যদি আমরা দেখি, তাহলে ক্রিটিসিজমের রেসপেক্টে কি বলছে নন বাইন্ডিং নেচার, ইনসাফিসিয়েন্ট টার্গেট, ফাইন্যান্সিয়াল গ্যাপ, উইথড্রল রিস্ক। তাহলে এতগুলো বলতে পারো নেগেটিভ এরিয়া রয়েছে বা সমালোচনার জায়গা রয়েছে, যেখানে প্রথমটা কি বলছে নন বাইন্ডিং নেচারটা কি না দ্য এগ্রিমেন্ট রিলাইজ অন এ ভলেন্টারি কমিটমেন্ট, কোনো পাকাপাকি কমিটমেন্ট নয়, ভলেন্টারি কমিটমেন্টের উপর বলতে পারো এগ্রিমেন্টটা। হ্যাঁ আমি করব, তুমি সেটা বিশ্বাস করলে, মৌখিক ভলেন্টারি, লিখিত নয়। উইথ নো এনফোর্সমেন্ট মেকানিজম ফর নন কমপ্লিয়েন্স, অর্থাৎ যদি কিনা আমরা দেখি কিনা যদি কেউ অসম্মতি প্রকাশ করে যে না ভাই আমি এটা করব না, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো ব্যবস্থা নেই। আমার দেশে আমার ইন্ডাস্ট্রি প্রচুর আছে, ইন্ডাস্ট্রি থেকে কার্বন নিঃসরণ হয়, এটা আমি আটকাতে পারবো না, তাহলে আমার দেশে অর্থনৈতিকভাবে অনেকটা লসে রান করবে। যদি কেউ এই যুক্তি দিয়ে বলে যে আমি প্যারিস এগ্রিমেন্টের মধ্যে থাকতে পারছি না,
তাহলে তাকে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই। তাহলে এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। নাম্বার 2, ইনসাফিসিয়েন্ট টার্গেট। কি বলেছে? অপর্যাপ্ত লক্ষ্যমাত্রা রেসপেক্টে ক্রিটিক্সের বক্তব্য অনুযায়ী দ্যাট দ্য কারেন্ট এনডিসি আর ইনঅ্যাডিকুয়েট টু মিট দ্য 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড অর 2 ডিগ্রি সেন্টিগ্রেড গোল। তাহলে লক্ষ্যমাত্রা যেহেতু ঠিক নেই, তাই সমালোচকদের যুক্তি হচ্ছে যে বর্তমানে যে 1.5 ডিগ্রি সেলসিয়াস বা 2 ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য বা টার্গেট ফিক্স করা হয়েছে সেটা কিন্তু করা যাবে না, যেহেতু লক্ষ্যমাত্রা স্থির নেই। নাম্বার 3, ফাইন্যান্সিয়াল গ্যাপ। কি বলেছে না, ডেভেলপ নেশন হ্যাভ ফলেন শর্ট অফ 100 বিলিয়ন অ্যানুয়াল ফান্ডিং টার্গেট ফর ডেভেলপিং কান্ট্রিজ। অর্থাৎ উন্নত দেশগুলো এই 100 বিলিয়নের যে বার্ষিক তহবিলের লক্ষ্যমাত্রা এটা করতে পারেনি। এটা একটা বলতে পারো নেগেটিভ জায়গা। আর 4 নম্বর, উইথড্রল রিস্ক। সাম কান্ট্রি লাইক ইউএসএ, আর্জেন্টিনা হ্যাভ এক্সপ্রেস ইন্টেন্ট টু এক্সিট। তাহলে অনেক দেশ আছে যারা কিনা এখান থেকে বেরিয়ে যেতে চাইছে, যার মধ্যে ইউএসএ আছে, আর্জেন্টিনা আছে, যারা কিনা এই চুক্তি থেকে বেরিয়ে যেতে চাইছে কিনা আন্ডারমাইনিং দ্য গ্লোবাল ইউনিটি। যার ফলে কি হবে না, বাদ বাকি দেশগুলো কিন্তু এদের পথ অনুসরণ করবে এবং এই চুক্তিটার কোনো গুরুত্ব থাকবে না, তাই না? আজকে ইউএস এর মতো দেশ যদি বিভিন্ন ইস্যু দেখিয়ে বেরিয়ে যায়, এত বড় একটা দেশ, আজকে আর্জেন্টিনা যদি বেরিয়ে যায় যেখানে কার্বন এমিশন প্রচুর পরিমাণে হয়, তাহলে ছোট ছোট দেশগুলো বলবে তখন যে আমরা কেন এই চুক্তিটা মানবো। তাহলে এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। তাহলে এইগুলো হচ্ছে সমালোচকদের যুক্তি যে যে কারণের জন্য এটা ফেল করতে পারে। এবার তুমি বলতে পারো তাহলে স্যার প্রসেস কি, এই প্যারিস এগ্রিমেন্ট থেকে বেরিয়ে যাওয়ার প্রসেসগুলো বা উইথড্রল প্রসেস কি আছে সেটা একটু জেনে নেওয়া দরকার। আজ বললে কাল তো বেরিয়ে যাওয়া সম্ভব নয়। তাহলে প্যারিস এগ্রিমেন্ট থেকে বেরিয়ে যেতে গেলে কয়েকটা জিনিসকে তোমাকে মাথায় রাখতে হবে। নাম্বার 1 কি আছে, প্রভিশন ডিলিং উইথ দ্য উইথড্রল। মানে কি, প্রভিশন ডিলিং উইথ উইথড্রল মানে প্রত্যাহারের সাথে মোকাবিলা করার বিধান কিভাবে করবে না। প্যারিস এগ্রিমেন্টের আর্টিকেল 28 এ কি বলা আছে না, প্রসিডিওর অ্যান্ড টাইমলাইন ফর এ কান্ট্রিজ উইথড্রল ফ্রম দ্য ট্রিটি। তাহলে এই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্যারিস এগ্রিমেন্টের 28 নম্বর আর্টিকেলে সবিস্তার ইনফরমেশন দেওয়া আছে যে কি কি পদক্ষেপ করার পর বলতে পারো এটা হতে পারে। নাম্বার 2, কন্ডিশন অফ দ্য উইথড্রল। কোন কন্ডিশনে উইথড্রল সম্ভব? এ কান্ট্রি ক্যান উইথড্র 3 years আফটার দ্য এগ্রিমেন্ট এন্ট্রি ইনটু ফোর্স। মানে এই এগ্রিমেন্টটা কার্যকরী হওয়ার 3 বছর পর বলতে পারো কোনো দেশ অ্যাপ্লাই করতে পারে যে আমি এখানে আর থাকতে পারছি না। ফর দ্যাট কান্ট্রি ফ্রম 2016 অনওয়ার্ড, মানে 2016 পর থেকে কি না যে কোনো দেশ বলতে পারো কি বলতে পারে যে আমি এই এগ্রিমেন্টে থাকতে পারছি না। উইথড্রল রিকোয়ার্স রিটেন নোটিফিকেশন টু ইউএন ডিপোজিটরি। এবার যে দেশ উইথড্র করতে চাইছে তাকে লিখিতভাবে নোটিফিকেশন দিতে হবে, কাকে? ইউনাইটেড নেশন ডিপোজিটরিকে। প্রসিডিউরাল রিকোয়ারমেন্ট কি আছে? উইথড্রল নোটিফিকেশন মাস্ট বি সাবমিটেড টু দ্য অফিস অফ দ্য লিগাল অ্যাফেয়ার অ্যাট দ্য ইউনাইটেড নেশন হেডকোয়ার্টার ইন নিউ ইয়র্ক। তাহলে নিউ ইয়র্কে যে ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার আছে সেই হেডকোয়ার্টারের অফিস অফ দ্য লিগাল অ্যাফেয়ার্সে তোমার অ্যাপ্লিকেশনটা ওখানে জমা করতে হবে যে তুমি বেরিয়ে যেতে চাইছো। টাইমলাইন ফর উইথড্রল, সময়সীমা যদি আমরা দেখি, দ্য উইথড্রল টেক্স এফেক্ট 1 year আফটার দ্য ডিপোজিটারি রিসিভ দ্য নোটিফিকেশন। তাহলে ডিপোজিটারিতে নোটিফিকেশন যাওয়ার 1 বছর পর বলতে পারো কি না এই উইথড্রল যে কিনা এটা এফেক্টিভ হবে। এ লেটার ডেট মে বি স্পেসিফাই ইন দ্য নোটিফিকেশন। পরবর্তী ক্ষেত্রে নোটিফিকেশনে একটা ডেট তোমাকে বলে দেওয়া হবে যে এই ডেটের পর থেকে তুমি তুমি বেরিয়ে যেতে পারো। Obligation until withdrawal takes effect. Obligation until withdrawal takes effect কি হতে পারে? Until the withdrawal মানে তুমি বেরিয়ে যাওয়ার আগে পর্যন্ত তোমাকে মানে সক্রিয় থাকতে হবে এই এগ্রিমেন্টের সাথে। The country remains a party to the agreement and must participate fully in its activity. তাহলে যতদিন পর্যন্ত না তুমি অ্যাপ্লিকেশন দিলে, অ্যাপ্লিকেশন দেওয়ার পর যদি বলো আমি তো অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছি তাহলে আমি আর এই প্যারিস এগ্রিমেন্টে কোনো কাজকর্মে থাকবো না, এটা বললে কিন্তু চলবে না। যতদিন তোমার অ্যাপ্লিকেশন মঞ্জুর হচ্ছে হওয়ার পরের 1 বছর তোমাকে কিন্তু এখানে থাকতে হবে, তোমার এখানে যাবতীয় কর্মকাণ্ড যা আছে তাতে পার্টিসিপেট করতে হবে। ওকে, তাহলে এইগুলো হচ্ছে কি না আমার প্রসেস, উইথড্রল প্রসেস প্যারিস এগ্রিমেন্ট থেকে বেরিয়ে যাওয়ার। এবার তুমি বলতে পারো তাহলে আর্জেন্টিনা কি বেরিয়ে যাচ্ছে চুক্তি থেকে? কেন বেরিয়ে যাচ্ছে বা বেরিয়ে যাওয়ার যে প্ল্যান করছে সেটা কতটা যুক্তিযুক্ত?
কি বলেছে, নো ডিসিশন ইয়েট টু উইথড্রল, তাহলে এখনো পর্যন্ত কোনো ফাইনাল ডিসিশন কিন্তু আসতে পারেনি আর্জেন্টিনা। আর্জেন্টিনা শুধু কি করেছে, রি-ইভ্যালুয়েট করছে তার পার্টিসিপেশন প্যারিস এগ্রিমেন্টে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ডিসাইড করতে পারেনি যে তারা পার্মানেন্টলি বেরিয়ে যাবে কিনা। ওকে, আর্জেন্টিনা গভর্নমেন্টের অফিসিয়ালস যারা আছে এই চুক্তি সম্পর্কে তাদের কিছু ডিসএগ্রিমেন্ট রয়েছে, তারা রাজি নয়, সেই পরিপ্রেক্ষিতে তারা চিন্তা ভাবনা করছে যে তারা আদৌ বেরোবে কিনা, কিন্তু পার্মানেন্টলি কিন্তু এখনো বেরিয়ে যায়নি। The government official cited disagreement with the several aspects of the treaty. Argentina reassessing its overall climate change strategy. It has paused further action until gains clarity on the position. তাহলে ফার্দার কোনো কিছুতে বলতে পারো কিনা কাজ করবে না আর্জেন্টিনা যতদিন না পর্যন্ত তার বিভিন্ন যে সমস্ত প্রশ্ন আছে সেই প্রশ্নের ক্ল্যারিটি পাচ্ছে। ওকে, আর্জেন্টিনা চিন্তা ভাবনা করছে, আর্জেন্টিনা কিন্তু বেরিয়ে যায়নি। প্রেসিডেন্ট মিলিস ভিউ অন ক্লাইমেট চেঞ্জ, তাহলে আর্জেন্টিনার রাষ্ট্রপতি এই সম্পর্কে তার কি মতামত রয়েছে বা তার কি চিন্তা ভাবনা, তাহলে প্রথম থেকেই মনে রাখবে আর্জেন্টিনার রাষ্ট্রপতি জেভিয়ার মিলি ইজ এ ক্লাইমেট চেঞ্জ ডিনায়ার, মানে না, অস্বীকার করে। প্রিভিয়াসলি কলিং ইট আ সোশ্যালিস্ট রায়, তিনি এটাকে সমাজতান্ত্রিক মিথ্যা বলেও আখ্যায়িত করেছেন। অর্থাৎ যে প্রেসিডেন্ট তার এই প্যারিস এগ্রিমেন্ট সম্পর্কে কোনো রকম বলতে পারো মানার জায়গায় নেই, তিনি এটা মানেন না, মানে এই জলবায়ু পরিবর্তনের যে চুক্তি এটাকে তিনি মানেন না, তাই তিনি এটাকে একটা সমাজতান্ত্রিক মিথ্যা বলে অভিহিত করেছেন। এছাড়া যদি বলি আর্জেন্টিনার গভর্নমেন্টের স্ট্যান্ডস কি এই ক্লাইমেট চেঞ্জের উপরে, তখন মনে রাখবো আর্জেন্টিনা এটাকে কখনোই ডিনাই করছে না, যে ক্লাইমেট চেঞ্জের কে ডিনাই করছে না, বাট attribute to its natural cycle rather than human activity, কিন্তু মানুষের কর্মকাণ্ড থেকে এটা অটোমেটিক পরিবেশ নিজের মতো করে যখন পরিবেশটাকে চেঞ্জ করছে তাতে বেশি বিশ্বাসী, মানুষ পরিবেশকে চেঞ্জ করবে এটাই বিশ্বাসী নয়। ফ্রেমিং দ্য ডিবেট অ্যাজ এ ফিলোসফিক্যাল ইস্যু, আর কি বলেছে, দ্য গভর্নমেন্ট সাপোর্ট টেকিং মেজার্স টু মিটিগেট দ্য এফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ ডিসপাইট ডিফারিং ভিউ অন ইটস কজেস, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের কারণ সম্পর্কে ভিন্ন ভিন্ন মতামত থাকা সত্ত্বেও সরকার, আর্জেন্টিনা সরকার জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমিত করার ব্যবস্থা গ্রহণকে সমর্থন করে। অর্থাৎ যে সমস্ত স্টেপগুলো নেওয়া হচ্ছে জলবায়ুকে বলতে পারো প্রশমিত করা, সেই স্টেপিংগুলোকে সমর্থন করছে, কিন্তু কখনোই মানুষ এটাকে করবে এটাকে মানতে চাইছে না। আর কি, পোটেনশিয়াল ইম্প্যাক্ট অফ আর্জেন্টিনাস উইথড্রয়াল ফ্রম দ্য প্যারিস এগ্রিমেন্ট, তাহলে কি ইম্প্যাক্ট পড়তে পারে সারা বিশ্বের পরিপ্রেক্ষিতে, গ্লোবাল কনসার্ন যদি আমরা দেখি, আর্জেন্টিনা এক্সপার্ট যারা আছে তারা একটা বলতে পারো চিন্তার মধ্যে রয়েছে যে যদি আর্জেন্টিনা এখান থেকে অর্থাৎ প্যারিস এগ্রিমেন্ট থেকে উইথড্র করে তাহলে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে বাদবাকি দেশের ক্ষেত্রে, তারাও এখানে পার্টিসিপেট করবে কিনা বা তারাও বলতে পারো পার্টিসিপেট করলে তাদের কি বেনিফিট আছে সেটা কিন্তু ভাবতে শুরু করবে, যার ফলে এই যে একটা জোট তৈরি হয়েছে বা এই যে একটা সারা পৃথিবীকে বলতে পারো পরিবেশকে বলতে পারো বাঁচানোর যেটা তাগিদ তৈরি হয়েছে সেখানে একটা বাজে ইম্প্যাক্ট পড়তে পারে বলে আর্জেন্টিনার যারা বিশেষজ্ঞ তারা এটা নিয়ে চিন্তিত। এছাড়া দিস উড জিওপেডাইজ গ্লোবাল ক্লাইমেট গোল, এবার আমাদের যে গ্লোবাল ক্লাইমেট গোল আছে যে আমরা কিনা 2035 সালের মধ্যে কিনা 1.5 ডিগ্রি টেম্পারেচার কমিয়ে আনবো, পৃথিবীর টেম্পারেচার কমিয়ে আনবো, এটা আমাদের টার্গেট, এবং পরবর্তী ক্ষেত্রে 2 ডিগ্রি টেম্পারেচারও কমিয়ে আনার টার্গেট রয়েছে। সেই টার্গেটটা কিন্তু হ্যাম্পার হতে পারে আর্জেন্টিনা যদি বেরিয়ে আসে, কারণ আর্জেন্টিনাকে দেখিয়ে বাদবাকি দেশগুলো কিন্তু একই পথে কিন্তু হাঁটতে পারে, তো এটা একটা বাজে ইম্প্যাক্ট পড়বে সারা বিশ্বের পরিপ্রেক্ষিতে। এছাড়া যদি আমরা দেখি আর্জেন্টিনাস রোল ইন ক্লাইমেট পলিসি, তাহলে ক্লাইমেট পলিসিতে আর্জেন্টিনার রোল কি, তখন মনে রাখতে হবে এটা একটা সাউথ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম ইকোনমি এবং 24তম বৃহত্তম কার্বন বলতে পারো গ্রিন হাউস গ্যাস এমিটার। তাহলে সারা পৃথিবীর রেসপেক্টে সাউথ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম ইকোনমি হচ্ছে আর্জেন্টিনা এবং ওয়ার্ল্ডের 24তম বৃহত্তম যাকে বলে কিনা গ্রিন হাউস গ্যাস এমিট করে হচ্ছে আর্জেন্টিনা, তাই তার একটা সিগনিফিকেন্ট রোল অবশ্যই আছে গ্লোবাল এমিশনের রেসপেক্টে। ইট হোল্ড সাবস্টেন্সিয়াল ফসিল ফুয়েল রিজার্ভ ইনক্লুডিং দ্য সেকেন্ড লার্জেস্ট শেল গ্যাস অ্যান্ড ফোর্থ লার্জেস্ট শেল অয়েল রিজার্ভ গ্লোবালি। তাহলে সারা বিশ্বের পরিপ্রেক্ষিতে আর্জেন্টিনাতে তুমি দ্বিতীয় বৃহত্তম শেল গ্যাস এবং চতুর্থ বৃহত্তম শেল অয়েল রিজার্ভ দেখতে পাবে, যেটা কিনা আর্জেন্টিনায় রয়েছে।
তাহলে আর্জেন্টিনার ক্লাইমেট পলিসিতে বলতে পারো কি না অবদান একদম অস্বীকার করার কোনো জায়গা নেই। ইকোনমিক এবং ডিপ্লোম্যাটিক রিস্ক কি কি আছে না, উইথড্রল কুড আইসোলেট আর্জেন্টিনা ইন দ্য গ্লোবাল স্টেজ। যদি আর্জেন্টিনা এখান থেকে উইথড্র করে নেয় তাহলে হয়তো সারা পৃথিবী তাকে এক ঘরে করে দিতে পারে বা অন্যান্য দেশ তাকে এক ঘরে করে দিতে পারবে, সেটা একটা রিস্ক আছে। নাম্বার 2, কান্ট্রি লাইক ইউরোপিয়ান ইউনিয়ন আর ইন্ট্রোডিউসিং ক্লাইমেট রিলেটেড ইম্পোর্ট ডিউটি মেকিং আর্জেন্টিনা লেস অ্যাট্রাকটিভ অ্যাজ এ ট্রেডিং পার্টনার। এবং ইউরোপিয়ান ইউনিয়ন কি করতে চলেছে না, ক্লাইমেট রিলেটেড ইম্পোর্ট ডিউটি অর্থাৎ জলবায়ু সম্পর্কিত আমদানি শুল্ক প্রবর্তন করছে, যেখানে আর্জেন্টিনাকে বাণিজ্যের অংশীদার হিসেবে তারা কিন্তু নেবে না, বা আর্জেন্টিনাকে বাণিজ্যের অংশীদার নেওয়ার ক্ষেত্রে তারা খুব বেশি ইন্টারেস্টেড নয়। তাহলে এটা একটা বলতে পারো কিন্তু বাজে ইম্প্যাক্ট পড়তে পারে বা ইকোনমিক্যাল ইম্প্যাক্ট পড়তে পারে আর্জেন্টিনার ওপরে। তো আর্জেন্টিনা ভাবছে, চিন্তা ভাবনা করছে, একদিকে যেমন আন্তর্জাতিক স্তরে কি প্রতিক্রিয়া আসতে পারে সেটা নিয়ে চিন্তা ভাবনা করছে, বেরিয়ে গেলে আর্জেন্টিনার লাভ কি লস কি সেটা নিয়ে চিন্তা ভাবনা করছে। আর্জেন্টিনা ডোমেস্টিক কিছু চ্যালেঞ্জের মুখেও কিন্তু পড়তে পারে, অর্থাৎ দেশের আভ্যন্তরীণ ক্ষেত্রেও কিন্তু বিরোধের সম্মুখীন হতে পারে। সেটাই বলেছে ডোমেস্টিক চ্যালেঞ্জেস টু উইথড্রল। যদি উইথড্র করে নেয় তাহলে আর্জেন্টিনাকে কি কি ঘরোয়া চ্যালেঞ্জের মধ্যে পড়তে হতে পারে। তখন মনে রাখবে ডোমেস্টিক অপোজিশন মে হিন্ডার প্রেসিডেন্ট মিলিস এবিলিটি টু উইথড্র আর্জেন্টিনা ফ্রম দ্য ট্রিটি। অর্থাৎ আভ্যন্তরীণ বিরোধিতা আর্জেন্টিনাকে চুক্তি থেকে প্রত্যাহার করতে নাও দিতে পারে। রাষ্ট্রপতি মিলির বিরুদ্ধে যদি বলতে পারো বিক্ষোভ মিছিল এই সমস্ত শুরু হয় তাহলে কিন্তু আর্জেন্টিনা পিছিয়ে আসতে পারে যে এই সিদ্ধান্ত থেকে যে তারা প্যারিস এগ্রিমেন্ট থেকে বেরোবে না। আর কি পার্লামেন্টারি অ্যাপ্রুভাল ইজ রিকোয়ার্ড। তাহলে এটা আজ বললে কাল আর্জেন্টিনা করতে পারবে না বা প্রেসিডেন্টের ইচ্ছায় হবে না, এটা একটা কি না সংসদীয় অনুমোদন প্রয়োজন এটা করতে গেলে, উইথড্রল করতে গেলে। As all international treaty ratified by Argentina hold constitutional status, যেহেতু আর্জেন্টিনা কর্তৃক সমস্ত আন্তর্জাতিক চুক্তি যেগুলো সাংবিধানিক মর্যাদা স্টেটাস গ্রহণ করে থাকে, সাংবিধানিক মর্যাদা ধারণ করে থাকে, তাই এই সিদ্ধান্ত নিতে গেলে আর্জেন্টিনাকে কি করতে হবে না সংসদীয় অনুমতির প্রয়োজন। তাই আজ বললে কাল কিন্তু আর্জেন্টিনা এই চুক্তি থেকে বেরোতে পারবে না। ওকে, তাহলে আমরা ভাবছিলাম হয়তো আর্জেন্টিনা বেরিয়ে যাবে, কিন্তু এখনো পর্যন্ত সেই স্তরে আসেনি। আর্জেন্টিনা এটাকে কনসিডারের মধ্যে রেখেছে, তারা চিন্তা ভাবনার মধ্যে রেখেছে যে বেরিয়ে গেলে কি লাভ, থাকলে কি লাভ, এই সমস্ত নিয়েই বলতে পারো আজকের এই টপিকটা। কেমন লাগলো টপিকটা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের মূল্যবান বক্তব্যই হচ্ছে আমাদের অ্যাসেট। তোমাদের যা যা তোমরা এখানে পেয়ে থাকো সেই সব কিছুই বলতে পারো তোমাদের চাহিদা অনুযায়ী আমরা চেষ্টা করছি এখানে ফুলফিলমেন্ট করার। তো এইরকমই আরেকটা এডুকেশনাল ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসবো। সঙ্গে থেকো বুধবার এবং শুক্রবার রাত্রি 10টা 10-এ। থ্যাংক ইউ।